আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। কি অবস্থা বলুন, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের আমাদের এই এসএসসির ফ্রি যে ক্র্যাশ কোর্সটা আছে, সেই ক্র্যাশ কোর্সের B1 ক্লাসে তোমাদের যে ডেইলি এক্সামটা হইছে, ওই ডেইলি এক্সামের কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবো। ঠিক আছে? তোমরা যারা মেইন ক্লাসটা করছো তাদের জন্য ওই ডেইলি এক্সামটা খুব একটা কঠিন হওয়ার কথা না। ঠিক আছে? বায়োলজিতে ধরো এখানে সলভের মধ্যে আমরা অনেক জটিল, ধরো ম্যাথের ক্ষেত্রে, সলভের ক্ষেত্রে তুমি দেখবে অনেক ম্যাথ টেথ করে সলিউশনও দেখাইছে, দেখো এমনি এমনি আমরা উত্তর বের করছি। বায়োলজির ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে তুমি যদি ক্লাসটা ভালো করে জেনে থাকো, বা তুমি যদি বইটা পড়ে থাকো, ক্লাস করে বইটা পড়ে থাকো, ইজিলি সবকিছু পারার কথা। বায়োলজি হলো একমাত্র সাবজেক্ট যে ধরো তোমার সাথে কোনো রকমের মানে কি বলা যায় বিশ্বাসঘাতকতা বা বেইমানি করবে না। ধরো ফিজিক্স বা ম্যাথের মধ্যে দেখবা তুমি পড়ে গেছো এক টাইপের অঙ্ক বা একটা সূত্র পড়ে গেছে, এই সূত্র থেকে এক টাইপের অঙ্ক প্র্যাকটিস করে গেছো, দেখবা পরীক্ষার মধ্যে আরেক টাইপের ওই সেম সূত্র থেকে ঘুরে বেছে অন্য টাইপের অনেক কঠিন জটিল ম্যাথ চলে আসে। তো বায়োলজি সোজা, ধরো তোমারে পড়াবে মাইটোকন্ড্রিয়া আসবে, তোমারে পড়াবে প্লাস্টিডই আসবে। তো বায়োলজি খুবই সোজা একটা সাবজেক্ট। আমি বুঝি না কেন তোমরা এটা ভয় পাও। আচ্ছা, এরপরে আমাকে জানাও কেন তোমরা ভয় পাও। একটা ব্যাপার তো মুখস্থ করা, তো আমার কাছে মনে হয় ক্লাস করলে ওই প্রবলেমটা সলভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা চলো আমরা একটা একটা করে কোয়েশ্চেন সলভ করা শুরু করি। আচ্ছা, এখানে আমরা একটা কোয়েশ্চেন যেটা দেখতে পাইতেছি, যে কোয়েশ্চেনটা হলো মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত জীবে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়। ভাইয়া দেখো, তোমাদের এই চ্যাপ্টারে মেনলি যদি কোষ বিভাজনের কথা বলি, মেনলি দুইটা কোষ বিভাজনের কথা বলা আছে। ঠিক আছে? একটা হলো ভাইয়া মনেরা রাজ্যে বলা আছে যে মনেরা রাজ্যে দ্বিবিভাজন নামক কোষ বিভাজন দেখা যায়। তো দ্বিবিভাজন মনেরাতে দেখা যায়। আর মাইটোসিস, দ্বিবিভাজন এক ধরনের অ্যামাইটোসিস কোষ বিভাজন আর কি। ওকে, আর মাইটোসিসের কথা কোথায় বলা আছে বলো তো দেখি। যে প্রোটিস্টা রাজ্যে বা কিংডম প্রোটিস্টাতে ওদের অযৌন জননটা হয় মাইটোসিসের মাধ্যমে। ওদের অযৌন জননটা হয় মাইটোসিসের মাধ্যমে। তো তুমি এখান থেকে এই জিনিসগুলো খেয়াল রাখবা। আজকে আমরা ক্লাসে এটাই মেনলি চেষ্টা করব। ঠিক আছে? যে কারেক্ট অ্যান্সারের পাশাপাশি অপশন দেখে বা কোয়েশ্চেন দেখে রিলেভেন্ট আর কি কি ইনফরমেশন তোমার মাথায় রাখা উচিত, এই জিনিসগুলো দেখে ফেলবো। ওকে, চলো আমরা চলে যাই পরের কোয়েশ্চেনটাতে। সেটা হলো কোনটি আর্কিগোনিয়েট। এখন কথা ভাইয়া আর্কিগোনিয়েট জিনিসটা কি, এটা কিন্তু তোমাদেরকে ক্লাসে আমি সুন্দর করে দেখাই দিয়েছিলাম যে আর্কিগোনিয়েট কথাটার মানে কি। তোমাদের কিন্তু সুন্দর করে বলছিলাম যে নর্মালি আমরা যেটা দেখি যে একটা উদ্ভিদের ক্ষেত্রে কি হয়, একটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখি যে ওর এরকম ভাবে একটা ফুল থাকে, গর্ভদণ্ড থাকে, ঠিক আছে, গর্ভমুণ্ড থাকে, মানে স্ত্রীস্তবক থাকে। এর বাইরে কি থাকে? এর বাইরে ধরা ওর বৃতি থাকবে, বৃতি দেখতে পাবা। এর বাইরে দেখা যায় ওর কি থাকে, তোমার দলমণ্ডল থাকে, আরো হাবিজাবি অনেক কিছু থাকে। তো এইভাবে ঘুরে ফিরে একটা ফুল তৈরি হয়। ফুলটা হলো কি, ফুলটা ওর প্রজনন অঙ্গ। ঠিক আছে? এই প্রজনন অঙ্গের মধ্যে যদি বলি মেইনলি যদি আমরা যদি আরো সুন্দর করে গুছিয়ে দেখি যে এই অংশটা কি স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের মধ্যে যে এই অংশটা হলো ওর গর্ভাশয়, এই অংশটা হলো গর্ভাশয়। এবং তোমরা কিন্তু জানো যে তোমাদের বইয়ে এই চ্যাপ্টারে দেবো গর্ভাশয়ের ভেতরে ডিম্বকের একটা ডিটেইলড একটা ছবি দেয়া আছে। ঠিক আছে? ডিম্বকের একটা ডিটেইল ছবি দেয়া আছে। ওই ডিম্বকের ওই ডিটেইলড ছবিটার মধ্যে তুমি যেটা দেখতে পাবা সেটা হলো যে এই জায়গাতে কি থাকে, এই জায়গাতে ডিম্বাণু থাকে। ওই ডিম্বাণুর সাথে শুক্রাণু যুক্ত হয়ে কি হয়, তোমার নিষেক হয়, যৌন জনন হয়। তবে এই যে ফুল বা ডিম্বক বা ডিম্বাশয়, গর্ভাশয়, এগুলো কিন্তু উচ্চ শ্রেণীর উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাই। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, যেটা তোমাদেরকে আমি ক্লাসে পড়াইছিলাম, যে নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ আছে, ওদের ক্ষেত্রে দেখা যায় গঠনটা হয় অনেকটা এইরকম। ওদের একটা অঙ্গ থাকে, যেই অঙ্গটার নাম হলো আর্কিগোনিয়াম। ঠিক আছে? তেমন কঠিন কোনো কিছু না, এরকম সোজা সাপটা একটা জিনিস। ঠিক আছে? এরকম সোজা সাপটা একটা জিনিস থাকে। তো এই যেগুলো একটা কোষ। ঠিক আছে? এদের বাইরেও ধরো আবরণ হিসেবে আরো অনেক কোষ টোষ থাকে আর কি, আরো অনেক কোষ টোষ থাকে। তো এগুলা ধরে নিলাম, ধরো আমাদের ওই বাইরের কোষগুলো, এগুলো ধরে নিলাম। ঠিক আছে? এগুলো ধরো দেহের ভেতরেই থাকে। একদম একদম ভেতরে এখানে একটা কোষ থাকে, ওই কোষটাই হলো ওর ডিম্বাণু। এবং এই যে দেখো, ওর কিন্তু কোনো ফুল নাই, ওর কোনো স্ত্রীস্তবক নাই, গর্ভাশয় নাই। এই যে এরকম যে স্ট্রাকচারটা দেখতে পাইতেছো, এটাকে আমরা কি বলি, আর্কিগোনিয়াম বলি। এই স্ত্রী জননাঙ্গটাকে আমরা কি বলতেছি, আর্কিগোনিয়াম বলতেছি। ঠিক আছে? এগুলো নরমালি নিম্ন শ্রেণীর উদ্ভিদে আমরা দেখতে পাই। এবং এই আর্কিগোনিয়াম যাদের মধ্যে থাকে তাদেরকে বলা হয় কি ভাই, আর্কিগোনিয়েট বলে। তাহলে এখন এখানে কোয়েশ্চেনটা হলো আর্কিগোনিয়েট কে, কোনটি আর্কিগোনিয়েট। এখন তোমরাদেরকে যদি বলে অপশন যদি দেয় মানুষ, তারপর দেয় দেখা যায় আম গাছ, জাম গাছ, তখন তো তুমি সহজে বুঝে যাবা
যে কোনটা হইতেছে কি, তুমি তো এটা সহজে পেরে যাবে। এর জন্য এখানে কি করছে বলো তো দেখি, এখানে হচ্ছে অপশনগুলো বৈজ্ঞানিক নামে দিচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে, তোমাদেরকে বারবার বলি, 1 নাম্বার চ্যাপ্টারের লাস্টে যে বৈজ্ঞানিক নামগুলো আছে এগুলো ভালো করে পড়তে হবে। এগুলো একদম স্পেলিং সহ ভালো করে পড়তে হবে, কারণ এগুলো খুব বেসিক অনবৈজ্ঞানিক নাম। এগুলো তোমার সারা জীবনই কাজে লাগবে, ইন্টারমিডিয়েটেও হচ্ছে লাগবে। তো এগুলো ধরো হচ্ছে স্কিপ করার কোনো ওয়ে নাই। এখান থেকে তুমি যদি হচ্ছে দেখো, আমরা যদি হইতেছে বলি অ্যাগারিকাস আর পেনিসিলিয়াম, এরা হচ্ছে কি ভাইয়া, অ্যাগারিকাস আর পেনিসিলিয়াম হলো, এরা হলো এক ধরনের হচ্ছে ছত্রাক। ঠিক আছে, এরা যদি হচ্ছে ছত্রাক হয় তাহলে এরা কার আন্ডারে আছে, এরা আছে হচ্ছে ফানজাই বা ছত্রাকের আন্ডারে, কিন্তু ফানজাইয়ের আন্ডারে চলে আসে অ্যাগারিকাস আর হচ্ছে পেনিসিলিয়াম, এরা হচ্ছে ছত্রাক। ওকে, আচ্ছা এরপরে চলো আমরা এখানে চলে আসি আর্টোকার্পাস। সে হইতেছে এক ধরনের উদ্ভিদ, সে হচ্ছে এক ধরনের গাছ। তাহলে সে কার আন্ডারে থাকবে, সে থাকবে হচ্ছে প্লান্টির আন্ডারে। ঠিক আছে, আর্টোকার্পাস হচ্ছে প্লান্টি। আর নস্টক জিনিসটা কি ভাইয়া, তুমি হচ্ছে এটা পড়ছো, নস্টক হলো নীলাভ সবুজ শৈবাল, নস্টক হলো নীলাভ সবুজ শৈবাল। তার মানে আমরা যদি হচ্ছে বলি, তার মানে আমরা যদি হচ্ছে বলি যে নি থেকে এই যে দেখো হচ্ছে এন, এন আর এন, তাহলে এই দুইটা দেখো হচ্ছে আমার মিলে গেছে। ঠিক আছে, আমি এইভাবে হচ্ছে মনে রাখি, নস্টক নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা তাইলে তুমি দেখো নীলাভ সবুজ শৈবাল, সে আবার হচ্ছে কোন কিংডমে, সে আছে হচ্ছে কিংডম মনেরাতে। তাহলে আমরা কি জানি যে আর্কিগোনিয়াম এটা কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্লান্টির বৈশিষ্ট্য। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো কি ভাইয়া, কারেক্ট অ্যান্সার হলো আর্টোকার্পাস হেটেরোফাইলাস। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমাদের এখান থেকে এই কোয়েশ্চেনটাও সলভ হয়ে গেল। এখন চলে আসি এর পরের কোয়েশ্চেনটা, আমার কাছে খুবই ভালো লাগছে কোয়েশ্চেনটা। সেটা হলো শ্রেণীবিন্যাসের নিচের কোন ধাপে বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে বেশি, শ্রেণীবিন্যাসের নিচের কোন ধাপে বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে বেশি। হ্যাঁ, এটা বোঝার জন্য চলো আমরা ফার্স্টে এটা নিয়ে সুন্দর করে লিখে ফেলি যে শ্রেণীবিন্যাসে কি কি ধাপ থাকে। দেখো শ্রেণীবিন্যাসের ধাপগুলো কি থাকে, সবার আগে কি থাকে ভাইয়া, জগৎ বা রাজ্য থাকে। জগতের পরে কি থাকে বলতো, পর্ব, শ্রেণী, তারপরে কি থাকে বর্গ, তারপরে কি থাকে গোত্র, এরপরে কি থাকে গণ, এরপরে কি থাকে প্রজাতি। জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এখন তোমাকে এখান থেকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দুইটা কথা খুব ভালোভাবে তোমার মাথায় ঢুকে ফেলতে হবে। একটা হইতেছে যত উপরের দিকে থাকে, ঠিক আছে, যত উপরের দিকে থাকে ততই হইতেছে এর বৈশিষ্ট্যের সংখ্যা কম হয়। বৈশিষ্ট্য, একটা ধাপ যত উপরে তার বৈশিষ্ট্যের সংখ্যা তত কম হয় এবং তার মধ্যে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি হয়, তার মধ্যে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি, এটা খেয়াল রাখতে হবে। আর একটা ধাপ যত নিচে থাকে তার মধ্যে বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি হয় এবং তার মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত কম হয়। এই জিনিসটা তোমার এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা তোমার এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে। যেমন এটা কিন্তু তুমি কমন সেন্স দিয়ে মনে রাখতে পারো। যেমন ধরো তুমি যদি কিংডম অ্যানিমেলিয়ার কথা চিন্তা করো, কিংডম অ্যানিমেলিয়া, কিংডম মানে জগৎ, অ্যানিমেলিয়া একটা জগৎ, দেখতেছো যত রকমের প্রাণী আছে সব কিন্তু এখানে, তাহলে দেখো জীব সবচেয়ে বেশি, কিংডমের জীব সবচেয়ে বেশি। এখন তুমি চিন্তা করে দেখো তো হচ্ছে তুমি যদি হচ্ছে আরো নিচে নামো, আরো হচ্ছে নিচে চলে আসো, যেমন ধরো হোমোসেপিয়েন্স, প্রজাতির মধ্যে একটা জীব থাকে, একটা প্রাণী থাকে, একটা মানুষ। ঠিক আছে, আর সব প্রাণী কোথায় আছে, জগতের মধ্যে আছে। আর প্রজাতির মধ্যে আসলে একটা তোমার প্রজাতি থাকে। তার মানে আছে কি এখানে জীব সবচেয়ে কম, আর বৈশিষ্ট্য হচ্ছে উল্টা। ঠিক আছে, বৈশিষ্ট্য উল্টা কেন, তুমি দেখো এত এত জীব থেকে, এত এত প্রাণী থেকে তুমি ছাইকা ছুইকা একটা প্রাণীর আলাদা করছো, তাহলে তোমার কি অনেক শর্ত দেওয়া লাগছে, অনেক বৈশিষ্ট্য দিয়ে তোমার একটাকে আলাদা করতে হয়। তাই নিচে বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে কি থাকে বলতো, বেশি থাকে। উপরে হইতেছে তুমি কি বলবা, জগতের মধ্যে যারা খাবার গলাধকরণ করে এদের কি থাকে না, প্লাস্টিক থাকে না, কোষ প্রাচীর থাকে না, এরকম হাবিজাবি কিছু বৈশিষ্ট্য বললেই কিন্তু সে অ্যানিমেলিয়া হয়ে যায়। কিন্তু তার হোমোসেপিয়েন্স হলে দেখো আরো কত বৈশিষ্ট্য লাগে, ওই জগতের বৈশিষ্ট্য তো লাগে, আরো কি থাকা লাগবে, তার মেরুদণ্ড থাকা লাগবে, তার আঁকড়ে ধরার মতো হাত থাকা লাগবে, কপাল চওড়া হইতে হবে, মস্তিষ্ক উন্নত হইতে হবে, ঠিক আছে, গায়ে লোম থাকা লাগবে, হাবিজাবি আরো অনেক কিছু মিলায়ে লাস্টে কি হয় আসে হচ্ছে প্রজাতি। মানে তুমি যত উপর থেকে নিচে নামবা বৈশিষ্ট্য বাড়তে থাকে আর ওই ধাপের আন্ডারে জীবের সংখ্যা কমতে থাকে। তাহলে আমরা এখানে দেখি তো কি কি এখানে ধাপ আছে। একটা ধাপ আছে যেটা হচ্ছে জগৎ, আচ্ছা আরেকটা ধাপ কি আছে পর্ব, আরেকটা পরে আছে শ্রেণী, লাস্টে আছে প্রজাতি। তাইলে বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে বেশি নিচে কোনটা আছে, এখানে প্রজাতি। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে প্রজাতি। বৈশিষ্ট্যের সংখ্যা সবচেয়ে বেশি হচ্ছে প্রজাতিতে, আর জীবের সংখ্যা সবচেয়ে কম হবে কোনটাতে ভাইয়া, প্রজাতিতে।
ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে এটাও সলভ করে ফেললাম। এরপর চলে আসো কোন বৈজ্ঞানিক নামটি সঠিক, কোন বৈজ্ঞানিক নামটি সঠিক। তাহলে দেখো এখানে আমরা যদি হইতেছে বলি যে এখানে কি আছে, এই কোশ্চেনটা আমার খুব ভালো লাগছে, কারণ এখানে সবগুলোর একটা নাম্বার দিয়ে সবগুলোর মধ্যে কম বেশি কিছু না কিছু মিস্টেক আছে। যেমন ভাইয়া তুমি এখানে দেখো দোয়েলের যে হচ্ছে বৈজ্ঞানিক নাম কপসিক সাউলারিস, দেখো তো এখানে কি ভুল করা হয়েছে। দেখো আমার প্রজাতি নামের প্রথম অক্ষর বলো, সেই অক্ষর বলো, প্রজাতি নামের সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। এখানে কিন্তু একটা এই যে এস, এই অক্ষরটা বড় হাতে, তার মানে এটা কিন্তু কারেক্ট আনসার না। এরপর দেখো মৌমাছি অ্যাপিস ইন্ডিকা, এইটা দেখে তোমাদের অনেকের মনে হইতে পারে যে ভাই এটা তো ঠিকই আছে, স্পেলিং টেলিং সবকিছু ঠিক আছে, বড় ছোট সবকিছু ঠিক আছে, কিন্তু ভাই এটাও কিন্তু ঠিক নাই। কারণ তুমি কি এটাকে হাতে লিখছো? এটা হাতে লিখো না, এটা তুমি কিভাবে লিখছো? এটা তুমি হচ্ছে কোথাও টাইপ করছো। বৈজ্ঞানিক নাম যদি তুমি কোথাও টাইপ করো তাহলে এটা কিভাবে করতে হয়? এটা হচ্ছে ইটালিক করতে হয়। তার মানে এটা কিন্তু ইটালিক না হওয়াতে এই অ্যান্সারটাও আমরা নিতে পারবো না। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের এখানে বাদ হয়ে গেল। তো মৌমাছি অ্যাপিস ইটালিক না হওয়াতে এটাও কিন্তু এখান থেকে হচ্ছে কি হয়ে গেল, বাদ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো আমরা এখান থেকে যদি হইতেছে যাই জবা, জবা থেকে হচ্ছে তোমার এখানে কি খেয়াল রাখতে হবে যে হিবিস্কাস রোজা সাইনেনসিস, এখানে একটা স্পেলিং মিস্টেক আছে। এই জন্য তোমাদেরকে বলছি, বললাম কয়েকটা বৈজ্ঞানিক নাম একদম স্পেলিং সহ মুখস্থ করবা। হিবিস্কাস রোজা সাইনেনসিস, এই যে এখানে সি আছে, সাইনেনসিসের মধ্যে দুইটাই হচ্ছে এস থাকবে। তাহলে তোমার এখানে কি করতে হবে, জবার হচ্ছে এই স্পেলিংটা কারেক্ট করে ফেলতে হবে। লাস্টে কারেক্ট অ্যান্সার হলো কি হোমো সেপিয়েন্স, এটার স্পেলিংও ঠিক আছে, ইটালিক করে এটা হেলায়ও রাখা হয়েছে, জুলায়ও রাখা হয়েছে, প্রথম অক্ষর বাদে সবগুলো হইতেছে কি আছে, ছোট হাতের অক্ষরেই আছে, এবং দুইটা হচ্ছে ধরো আলাদা আলাদা ওয়ার্ডেও আছে। তার মানে এখানে আমার কারেক্ট অ্যান্সার হলো কি, তার মানে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হলো ঘ, সেটা হচ্ছে কি হোমো সেপিয়েন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা বৈজ্ঞানিক নামে কোন কোন ভাবে প্যাচে কিভাবে প্যাচে এটা কোয়েশ্চেন করতে পারে, আশা করি এটা তোমরা বুঝে গেছো। ঠিক আছে, এরপরে চলো আমরা এখানে হচ্ছে যাই স্বপরাগায়ন সম্পর্কে নিচের কোনটি সঠিক। ঠিক আছে, স্বপরাগায়ন সম্পর্কে নিচের কোনটি সঠিক, খেয়াল করে দেখো। স্বপরাগায়ন মানে হচ্ছে কি ভাইয়া, যে ধরো তোমার এখানে কি আছে, ধরো তোমার এখানে একটা হচ্ছে ফুল আছে, তাহলে ধরো এটা হইতেছে ধরো তোমার সেই ফুল গাছ। ঠিক আছে, তাহলে স্বপরাগায়ন মানে একই ফুলের মধ্যে পরাগায়ন অথবা একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন। একই ফুলের মধ্যে হইতে পারে, অথবা এটা কি হইতে পারে ভাইয়া, একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে পরাগায়ন হইতে পারে। ঠিক আছে, আর পরপরাগায়ন মানে কি ভাই, পরপরাগায়ন মানে হইল যে একই প্রজাতির অন্তর্ভুক্ত দুইটা ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যদি হচ্ছে পরাগায়ন হয় তখন এটা আমরা পরপরাগায়ন বলি। তার মানে হইতেছে যদি এমন হয় এই ফুলের পরাগরেণু দিয়ে এই ফুল নিজেই পরাগায়ন হয়েছে, তাহলে এটা কি হবে, স্বপরাগায়ন। অথবা এই ফুলের পরাগরেণু দিয়ে এই ফুল একই গাছের আরেকটা ফুল পরাগায়ন হয়েছে, তাহলে এটাকে আমরা কি বলবো, স্বপরাগায়ন। কিন্তু যদি এমন হয় যে এই ফুলের পরাগরেণু দিয়ে এই ফুলের হচ্ছে পরাগায়ন হয়েছে, তখন এটা আমরা কি বলবো ভাই বলো দেখি, পরপরাগায়ন। এখন দেখো একই গাছের একটা ফুলের মধ্যে ধরো একই রকম বৈশিষ্ট্য আছে, একই গাছের দুইটা ভিন্ন ফুলের মধ্যে যেহেতু গাছ একই, তাদের বৈশিষ্ট্য একই রকম থাকবে। তো যখন একই প্রজাতি, দেখো তুমিও একই প্রজাতি আমিও একই প্রজাতি, আমরা দুজনেই মানুষ প্রজাতি, তো তোমার আমার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, আমরা দেখতে আলাদা, ঠিক আছে, কথা বলার স্টাইল আলাদা, ঠিক আছে, একটু ডিফারেন্স আছে। ঠিক তেমনি ভাবে এই গাছ আর এই গাছ দুইটা যদি একই প্রজাতির হয়ও, কিন্তু দেখো দুইটার মধ্যে কিছু না কিছু ডিফারেন্স আছে। তো যখন দুইটা একই প্রজাতির দুইটা ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগায়ন হবে তখন কিন্তু নতুন বৈশিষ্ট্য যুক্ত হয়ে তখন এই বৈশিষ্ট্য মিলে নতুন কিছু একটা তৈরি হওয়ার চান্স থাকে, তার মানে বৈচিত্র্য সৃষ্টি হওয়ার চান্স থাকে পরপরাগায়নে। তো স্বপরাগায়নে কিন্তু ভাই ওই চান্সটা নাই। ঠিক আছে, তাহলে এখানে এই অ্যান্সারটা কিন্তু আসবে না, এখানে স্বপরাগায়নে কিন্তু বৈচিত্র্যের আবির্ভাব ঘটে না। বৈচিত্র্য যদি না থাকে অভিযোজন ক্ষমতা কি বাড়ে? বৈচিত্র্য না থাকলে কিন্তু অভিযোজন ক্ষমতা বাড়ে না। ঠিক আছে, বীজের অঙ্কুরোদ্গমের হার বৃদ্ধি পায় না, এই বীজের অঙ্কুরোদ্গমের হারও বৃদ্ধি পায় না। এগুলো হচ্ছে কোথায় আমরা দেখতে পাবো, এগুলো আমরা দেখতে পাবো পরপরাগায়নে। ঠিক আছে, শুধুমাত্র স্বপরাগায়নে কি হবে, যে একই রকম দুইটার মধ্যে পরাগায়ন হওয়ার ফলে তোমার ওদের বাচ্চাটাও কি হবে, একই রকমের হবে। তার মানে চরিত্রগত বিশুদ্ধতা বজায় থাকবে, এর চরিত্র যেরকম, বাচ্চার চরিত্র কি হবে ভাইয়া, একই রকমের হবে। এটাকেই কি বলছে, যে বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা হয়, বীজের চরিত্রগত বিশুদ্ধতা রক্ষা হয়। ঠিক আছে,
আচ্ছা চলো আমরা যাই হচ্ছে এখন সামনের দিকে। এখন এখানে যদি হচ্ছে আমরা আসি, নিচের কোন জীবটির কোষে সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে, তাহলে কোন জীবটির কোষে সকল কোষীয় অঙ্গাণু উপস্থিত থাকে? দেখো আমরা যদি বলি, আমরা কি জানি যে আদি কোষ আর প্রকৃত কোষ দুই রকমের কোষ থাকে। আদি কোষের মধ্যে ওর নিউক্লিয়াস সুগঠিত না এবং ওর মধ্যে রাইবোজোম ছাড়া আর কোনো কোষ অঙ্গাণু থাকে না। প্রকৃত কোষে ওর নিউক্লিয়াস সুগঠিত, ওর মধ্যে রাইবোজোম সহ সকল কোষ অঙ্গাণু উপস্থিত থাকে, তাই না? বলো, এটাই তো হচ্ছে আমাদের মানে হইতেছে কথাবার্তা, তাই না? আচ্ছা এখন তোমার এখান থেকে যেটা হচ্ছে খেয়াল রাখতে হবে সেটা হইলো আমাদের এই আদি কোষে কোন কোন কিংডম বা কোন কি যেন বলে রাজ্যটা, কোন জগৎটা আদিকোষী? মনেরা। আর মনেরা বাদে বাকি যা কিছু আছে তাদেরকে হইতেছে আমরা কি বলতেছি বলো তো দেখি, তারা হচ্ছে প্রকৃতকোষী। ঠিক আছে, প্রোটিস্টা থেকে শুরু করে অ্যানিমিনা সব প্রকৃতকোষী। এখন ভাইয়া তোমাকে এখানে বুঝতে হবে ব্যাকটেরিয়া হলো কি? মনেরা। ঠিক আছে, তারপরে দেখো নীলাভ সবুজ শৈবাল হলো কি? নষ্টক। নষ্টক কার আন্ডারে আছে? নষ্টক হলো হচ্ছে কি কিংডম মনেরার আন্ডারে আছে। ঠিক আছে, ডায়াটম, ডায়াটম হইতেছে কি বলতো? সে কিন্তু আবার প্রোটিস্টা। ডায়াটম কিন্তু হচ্ছে আবার কি বলতো দেখি, সে হলো প্রোটিস্টা। ঠিক আছে, আর ভাইরাস, ভাইরাস কিন্তু হইতেছে জীব জগতের মধ্যেই পড়ে না। ভাইরাস হচ্ছে জীব আর জ্বরের মধ্যবর্তী একটা সংযোগ স্থল, তার মানে এটা কারেক্ট অ্যান্সার হবেই না। যেহেতু এই দুইটা মনেরা, এই দুইটা তো হচ্ছে ধরো এর মধ্যে তো সকল কোষ অঙ্গাণু নাই, শুধুমাত্র কি থাকে? রাইবোজোম থাকে। কেন রাইবোজোম থাকে এটা কিন্তু তোমাদেরকে আমি একটা ক্লাসে বলছিলাম। ঠিক আছে, তোমরা তোমাদের হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার যেটা আছে ওই চ্যাপ্টারের ক্লাসটা হচ্ছে দেখতে পারো, ওয়ান শট ক্লাসটাও এখানে কিন্তু সুন্দর করে বুঝিয়ে বলছিলাম যে কেন আদিকোষে রাইবোজোম থাকতেই হয়। মানে দেখো তুমি চিন্তা করে দেখো, আদিকোষে কোনো কোষীয় অঙ্গ নাই, শুধু রাইবোজোমটাই ওর লাগতেছে। কেন আদিকোষ বলো প্রকৃত কোষ বলো সব কোষেই কেন রাইবোজোম লাগে, এটা কিন্তু এক্সপ্লেন করে বলছিলাম। তো তোমরা ওইটা ক্লাসটা ওই প্রশ্নটা দেখে আসতে পারো। আচ্ছা তাহলে কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হচ্ছে ডায়াটম। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হলো ডায়াটম। আচ্ছা এরপরে চলো জনন কোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোন শাখায়? এই যে তোমার ভৌত জীববিজ্ঞান বলো, ফলিত জীববিজ্ঞান বলো, এইগুলা কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এগুলা ধরো হচ্ছে সৃজনশীলের ক, খ বলো, এমসিকিউ বলো, এই সবগুলোর জন্য কিন্তু এটা খুবই 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 ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো? আচ্ছা তাইলে এখান থেকে হচ্ছে তুমি দেখো, তোমাকে এখানে মাথায় রাখতে হবে, তোমরা এই জায়গাতে সবচেয়ে বড় যেটা ভুলটা করো, এখানে কোষ দেখে আবার এখানে দেখো কোষবিদ্যা, ধুমধাম এটা দাগায় ফেলো। কিন্তু মাথায় রাখবা এইটা একদমই ঠিক না, এটা হচ্ছে ভুল। জনন কোষ কিন্তু কোষবিদ্যার মধ্যে বা সাইটোলজির মধ্যে হচ্ছে পড়ে না। তোমার মাথায় রাখতে হবে যে জনন কোষ, জনন কোষ মিলে কি হয় বলতো? হচ্ছে জাইগোট হয়। জাইগোট থেকে কি হয় বলতো দেখি ভাইয়া? ভ্রূণ হয়। ওই ভ্রূণের গঠন, তারপরে কি হবে? বিকাশ, তারপরে যদি বলি পরিস্ফুটন, মানে ভ্রূণ থেকে যে সকল মাধ্যমে তোমার কি হবে? আহ নতুন একটা হচ্ছে বাচ্চা তৈরি হবে। ভ্রূণের গঠন, বিকাশ, পরিবেশন সব কোথায় আলোচনা হয়? সেটা হচ্ছে ভ্রূণবিদ্যা। তার মানে ভ্রূণ, জাইগোট, জনন কোষ, এগুলো কোন বিদ্যার আলোচ্য বিষয়? এগুলো হচ্ছে ভ্রূণবিদ্যার আলোচ্য বিষয়। বংশগতি বিদ্যা, জনন কোষ দেখে তোমরা অনেকে আবার এটাও ভাবো যে এটা হয়তো বংশগতি বিদ্যার মধ্যে আসতে পারে, কিন্তু না ভাইয়া, বংশগতির মধ্যে আসবে না। দেখবো হচ্ছে তোমাদের সুন্দর করে বলা আছে যে এখানে বংশগতির ধারা নিয়ে, ঠিক আছে, বংশগতির ধারা প্রবাহ নিয়ে এখানে আলোচনা করা হয়। আর অঙ্গ সংস্থান বিদ্যা তো আসবেই না। অঙ্গ সংস্থান মানে শরীরের বিভিন্ন অঙ্গ, কোথায় কোন অঙ্গ আছে, সেই অঙ্গের গঠন কিরকম, এগুলো নিয়ে আলোচনা। তো যেহেতু এখানে জনন কোষ নিয়ে কথা হইতেছে, এখানে তো আর জননাঙ্গ নিয়ে কথা বলা নাই, যেহেতু জননাঙ্গের কথা আসে নাই, তাইলে এটা আর আমাদের অঙ্গ সংস্থান বিদ্যার মধ্যে যাবে না। ওকে, আচ্ছা এরপরে চলে আসো ভাইয়া, অবৃন্তক ফুল কোনটা? এটা ভাইয়া হইতেছে মুখস্থ টাইপ জিনিস, তবে তুমি সারা জীবন মুখস্থ করে যাবে যদি তুমি এই ফুলটা কখনো না দেখো। আমাদের অবৃন্তক ফুল কোনটা? হাতিসুর। তোমাদের বই সুন্দর করে এটা দেয়া আছে, অবৃন্তক ফুল কোনটা? হাতিসুর। তাহলে তোমার যেটা এখান থেকে করতে হবে, এটা যদি তুমি ইজিলি মনে রাখতে চাও, গুগল করে হাতিসুর একটা ছবি দেখবা। ঠিক আছে, গুগল করে তুমি হাতিসুর একটা ছবি দেখবা, তাইলে দেখবা তুমি জীবনেও আর কোনটা অবৃন্তক ফুল এটা ভুলবা না। দেখবে সুন্দর করে দেখতে হাতিসুরের মতো লাগে ফুলগুলা। ঠিক আছে, তাইলে এখান থেকে আমাদের এটা গেল। আর জবা ফুল তো তোমরা সবাই দেখছোই, জবা ফুলের নিচে হইতেছে ওর বৃন্ত থাকে বা ফুলের বোটা থাকে। তারপরে দেখো তুমি লাউ গাছের, লাউ ফুলও তো হচ্ছে দেখছো, লাউ কুমড়া ফুল দেখছো না, বাজারের মধ্যে কুমড়া ফুল বিক্রি করে, ওর নিচেও কি থাকে? বৃন্ত থাকে বা বোটা থাকে। ধুতুরা হয়তো দেখো, কিন্তু ছবি দেখছো, দেখবো ওরও কি থাকে? বৃন্ত বা বোটা থাকে। ওকে, তাহলে দেখো অবৃন্তক হলো কে? অবৃন্তক হলো হাতিসুর। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো পেনিসিলিয়াম খাদ্য গ্রহণ করে। ভাইয়া তোমাকে মাথায় রাখতে হবে যে পেনিসিলিয়াম আসলে হইতেছে হচ্ছে কে? পেনিসিলিয়াম হলো
কিংডম ফানজাইয়ের অন্তর্ভুক্ত একটা জীব। ঠিক আছে, মানে সে হলো আসলে কি ভাই একটা ছত্রাক। এবং কিংডম ফানজাই বা ছত্রাক যারা আছে তারা কোন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে? শোষণ পদ্ধতিতে। তারা ছত্রাক, তাদের মধ্যে কি থাকে না ভাইয়া? তাদের মধ্যে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না, তাই তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আবার সে কিন্তু প্রাণীর মতো এত উন্নতও না, তারা এত জটিল টিস্যুও নাই যে খাবারটাকে গিলে ফেলতে পারবে। তাই সে কি করে? খাদ্যটাকে শোষণ করে ফেলে। সে কি করে ভাই বলো দেখি? খাদ্যটাকে শোষণ করে ফেলে। এরপরে তুমি এখানে দেখো ফটোসিনথেটিক পদ্ধতিতে কি খাদ্য গ্রহণ করতে পারে? ফটোসিনথেটিক পদ্ধতিতে বলো তো দেখি কারা কারা হচ্ছে করে? দেখবে হইতেছে তোমাদের বলা আছে যে ফটোসিনথেটিক পদ্ধতি বা ফটোসিনথেসিস কারা করে? মনেরার কিছু কিছু জীব ওরা এটা করতে পারে। তারপরে দেখবা হইতেছে প্রোটিস্টার মধ্যে যারা আছে ওদের কেউ এটা হইতেছে করতে পারে, যে হচ্ছে ফটোসিনথেটিক কথা বলা আছে। ফানজাই করতে পারে না, মাত্র বলছি ফানজাই শুধু শোষণ করতে পারে। তারপরে কে করতে পারে বলতো? সালোকসংশ্লেষণ কে করতে পারে? মেইনলি কে করে? মেইনলি করে হচ্ছে প্লান্টই করে, অ্যানিমেলিয়া কিন্তু করতে পারে না। স্বভোজী জীব কে নিজের খাবার নিজে তৈরি করে? এটা ধরো হচ্ছে আমরা কারে বলে থাকি? এটা আমরা বলে থাকি হচ্ছে প্লান্টিকে। প্লান্টিও নিজের খাবার নিজে তৈরি করে, তোমাদের বই এইভাবেই কথাটা বলা আছে। আর খাদ্য গলাধকরণ কে করে? খাদ্য গলাধকরণ করে কিংডম অ্যানিমেলিয়া। খাদ্য গলাধকরণ করে কিংডম অ্যানিমেলিয়া। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে এটা হচ্ছে দেখে ফেললাম। এরপরে দেখো নিচের কোনটি প্রোটিস্টার যৌন জনন পদ্ধতি? কোনটি প্রোটিস্টার যৌন জনন পদ্ধতি? তাহলে চলো আমরা এখানে একটা একটা করে হচ্ছে দেখি। তোমাকে ফার্স্টে ভাই হইতেছে মনে একদম, চলো আমরা একদম এ থেকে শুরু করি। মনেরা থেকে তুমি কি পড়ছিলা? মনেরার প্রজনন হয় কোন উপায়ে? মনেরার প্রজনন হয় দ্বিবিভাজনের মাধ্যমে। মনেরার প্রজনন হয় দ্বিবিভাজনের মাধ্যমে। মনেরার পরে তারপরে চলো আমরা চলে যাবো হইতেছে কোথায়? প্রোটিস্টা। মনেরার পরে তারপরে হচ্ছে আমরা কোথায় চলে যাব? প্রোটিস্টা। প্রোটিস্টা থেকে তোমার কি মাথায় রাখতে হবে ভাই? প্রোটিস্টা থেকে মাথায় রাখতে হবে ও দুইটা ভাবে হচ্ছে তোমার কি করে? প্রজনন করে নরমালি। সেটা হইতেছে কি? একটা হইতেছে মাইটোসিস। এই যে মাইটোসিসের মাধ্যমে যে প্রজনন করে, এটা কোন উপায়ে? এটা হচ্ছে অযৌন। এটা হলো কি ভাইয়া? মাইটোসিসের মাধ্যমে সে অযৌন প্রজনন করে। মাইটোসিস ছাড়াও সে আর কিভাবে প্রজনন করে? মাইটোসিস ছাড়াও দেখা যায় সে কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে। মাইটোসিস ছাড়াও সে কনজুগেশনের মাধ্যমে, এবং এটা হলো কি ওর যৌন জনন পদ্ধতি। এটা হলো যৌন জনন পদ্ধতি। এরপরে তোমাকে আর কি খেয়াল রাখতে হবে ভাইয়া? প্রোটিস্টার পরে তোমাকে এখানে খেয়াল রাখতে হবে ফানজাই নিয়ে। ফানজাই থেকে তোমার কি জানতে হবে? যে সে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে প্রজনন করে। সে হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে প্রজনন করে। এরপরে কোন কিংডম আছে? প্লান্টি। এরপরে কোন কিংডম আছে ভাই? প্লান্টি। প্লান্টি থেকে তোমাকে কি জানতে হবে? প্লান্টি থেকে তোমাকে জানতে হবে যে সে, তোমাদের বইয়ে কতগুলো কথা বলা আছে, যেমন সপুষ্পক উদ্ভিদ, যারা সপুষ্পক উদ্ভিদ তারা তো ফুলের মাধ্যমে করে। তারপরে কি বলা আছে? যে ওরা হলো আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট মানে যে ওদের আর্কিগোনিয়াম নামক স্ত্রী প্রজননাঙ্গ থাকে, এর মাধ্যমেও প্রজনন করতে পারে। এছাড়া প্লান্টিতে তোমরা এছাড়া প্লান্টিতে তোমরা আর কি পাবা? দেখবে হচ্ছে আরেকটা কথা বলা আছে যে ওরা হলো অ্যানাইসোগ্যামাস। ঠিক আছে, আসলে এগুলো যে আলাদা আলাদা প্রজনন পদ্ধতি এরকম না। অ্যানাইসোগ্যামাস বলতে বুঝাইছে যে সপুষ্পক বলো আর্কিওনিয়ান বলো, ওর হচ্ছে এই শুক্রাণু ডিম্বাণু দেখতে আলাদা। যারা নিম্ন শ্রেণী জীব ওদের শুক্রাণু ডিম্বাণু দেখতে একই রকমের হয়। কথা বুঝতে পারছো? এই জিনিসটাই বুঝাইছে। অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে কি ভাই? অ্যানাইসোগ্যামাস মানে হচ্ছে এন মানে না, আইসো মানে কি? সেম, আর গ্যামাস মানে কি বলো তো দেখি? বুঝাইছে গ্যামেট, মানে এর গ্যামেট বা শুক্রাণু ডিম্বাণু দেখতে সেম না। ওকে, আচ্ছা। এবং লাস্ট প্লান্টির পরে আমরা এখান থেকে হচ্ছে কি দেখবো? অ্যানিমেলিয়া। প্লান্টির পরে এখান থেকে আমরা দেখবো অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া থেকে আমাদের কি জানতে হবে? যে এরা সাধারণত যৌন জনন করে। তবে তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবে তখন দেখবো অনেক অ্যানিমেলিয়া অযৌন জননও করে। ঠিক আছে, একটু অবাক লাগতেছে হয়তো শুনতে, কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে তোমরা দেখতে পারবা। তো এটা তোমাদেরকে এরকম ভাবে জানানোর দরকার নেই। তাহলে দেখো প্রোটিস্টার যৌন জনন পদ্ধতি কোনটা? কনজুগেশন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো কনজুগেশন। কনজুগেশন হলো প্রোটিস্টার যৌন জনন পদ্ধতি। এরপর চলে আসো নিচের কোনটি পুংস্তবকের অংশ? তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা পুংস্তবক আঁকা ফেলি। তাহলে পুংস্তবক দেখতে কিরকম হয়? ওর যে এরকম একটা দণ্ড থাকে, এই দণ্ডের মাথার মধ্যে হচ্ছে কি থাকে? এরকমটা হলুদ পরাগধানী থাকে। তাহলে আমরা যদি বলি যে এই অংশটার নাম হচ্ছে কি ভাইয়া? পরাগদণ্ড। এই অংশটার নাম হলো পরাগদণ্ড। আর এই অংশটার নাম হলো কি ভাইয়া? পরাগধানী। এই অংশটার নাম হলো
পরাগধানী, ঠিক আছে? তাহলে আমি বলবো এটা হচ্ছে কি হচ্ছে পরাগধানী, আর এটা হচ্ছে কি ভাইয়া পরাগদণ্ড। এরপরে তোমার এখান থেকে হচ্ছে কি জানতে হবে ভাই, এরপরে তোমার এখান থেকে জানতে হবে যে এই যে অংশটা আছে না, যেখানে হচ্ছে সেই পরাগদণ্ড আর পরাগধানী এই দুইটা অংশ যুক্ত হয়, যেখানে সেই দুইটা অংশ যুক্ত হয়, এইটাকে আমরা বলে থাকি যোজনী। এটাকে আমরা কি বলে থাকি ভাইয়া? যোজনী বলে থাকি। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি? একটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। মানে 1 2 3 তিনটেই কিন্তু পুংস্তবকের অংশ। তিনটাই হলো কি বলতো দেখি? পুংস্তবক বা পুংকেশরের অংশ। ওকে, তাহলে দেখো এটাও আমাদের এখান থেকে আমরা পড়ে ফেললাম, এটা কিন্তু আমরা অলরেডি সবাই পারার কথা। আচ্ছা, এরপর চলে আসে শিমুল। তোমাদের বইয়ে শিমুল ফুলটা দুইটা জায়গাতে আছে, সেটা হচ্ছে দেখবা তোমাদের বইয়ে যে পুংস্তবকের উপর ভিত্তি করে যে ফুলের বিভিন্ন এক্সাম্পল দেয়, উদাহরণ দেয়, ওইখানে দেয়া আছে যে পরাগদণ্ড একগুচ্ছ হইতে পারে, দ্বিগুচ্ছ হইতে পারে, বহুগুচ্ছ হইতে পারে। ওই বহুগুচ্ছের এক্সাম্পল ছিল শিমুল, ঠিক আছে? বহুগুচ্ছের এক্সাম্পল ছিল শিমুল, ঠিক আছে? আচ্ছা, আর এখান থেকে তোমার মাথায় রাখতে হবে যে এই যে এই পরপরাগী ফুলের যে হচ্ছে এক্সাম্পল ছিল, ওটার মধ্যে তোমরা হচ্ছে শিমুলকে পাবা। তো এই তো এই এক্সাম্পল গুলো কিন্তু তোমাদের ভালো করে মুখস্থ করতে হবে। আমরা তো হচ্ছে লাস্টে তোমাদের ক্লাসের মধ্যে সুন্দর করে ধরে ধরে পার্সেন্টেজকে বুঝিয়ে দিছি, তবে যেটা তোমাদের মাথায় রাখতে হবে কিন্তু এই এক্সাম্পল গুলো এমসিকিউ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীল পরীক্ষাতে এক্সাম্পল এরকম ভাবে কথায় আসে না, ঠিক আছে? কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর চলে আসো সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম। তাহলে সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম থেকে তোমার কি মাথায় রাখতে হবে ভাইয়া? ফার্স্ট কথা তোমার এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে যে শস্য জিনিসটা কি। তোমাকে এখান থেকে দুইটা জিনিস জানতে হবে, সেটা হলো কি ভাইয়া? সেটা হচ্ছে ডাবল ফার্টিলাইজেশন, আর একটা হচ্ছে থ্রি মিলন। সেটা হলো কি ভাইয়া? ডাবল ফার্টিলাইজেশন, আর একটা হলো থ্রি মিলন। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো এইটা যদি হচ্ছে কি হয়, ডিম্বক হয় বা তোমার হচ্ছে গর্ভাশয় হয়, তাহলে এর ভেতরে তো হচ্ছে তুমি কি পাবা? এই যে এখানে এরকম একটা বড়সড় একটা ডিম্বাণু পাবা, এরকম বড় ছয়টা ডিম্বাণু পাবা। ওই ডিম্বাণুর দুই সাইডে দুইটা ছোট ছোট এরকম কোষ থাকে, ওদেরকে বলে সহকারী কোষ। এটা হচ্ছে ডিম্বাণু, এই দুটো সহকারী কোষ। আর উল্টা পাশে কি পাবা? এরকম ছোট ছোট তিনটা কোষ পাবা, এদেরকে বলে প্রতিপাদক কোষ। আর মাঝখানে এরকম হচ্ছে দুইটা কোষ বা দুইটা নিউক্লিয়াস পাবা, যাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? আর এই দিকে তুমি কি পাবা ভাই? এই দিকে হচ্ছে তুমি এই যেরকম খাঁজ কাটা এই যে হচ্ছে যে পরাগ রেণু থেকে পরাগ নালী বের হয়, পরাগনালীর মধ্য দিয়ে এরকম করে সামনে ভাবে নালিকা নিউক্লিয়াস আগাইতে থাকে। এই নালিকা নিউক্লিয়াসের পেছনে পেছনে দুইটা শুক্রাণু আসতে থাকে। কয়টা শুক্রাণু আসে? দুইটা। তার মানে আমরা এটা বুঝতে পারছি যে দুইটা শুক্রাণু আসবে। তাহলে আমরা এখানে লিখি যে প্লাস শুক্রাণু, তারপর এখানে আমরা লিখবো প্লাস শুক্রাণু। এখন এই যে দুইটা শুক্রাণু, এই দুইটা শুক্রাণু কার সাথে এখানে মিলিত হয়? একটা শুক্রাণু গিয়ে এই যে ধরো হচ্ছে যে প্রথম যে শুক্রাণুটা আছে এটা গিয়ে মিলিত হয় ডিম্বাণুর সাথে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, প্রথম শুক্রাণুটা গিয়ে কার সাথে মিলিত হবে ভাইয়া? ডিম্বাণুর সাথে মিলিত হবে। তাহলে প্রথম শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়ে কি তৈরি করে জানো? তৈরি করে জাইগোট। প্রথম শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয় কি তৈরি করে ভাইয়া? সে তৈরি করে ফেলা হচ্ছে জাইগোট। ওকে, জাইগোট হয়ে গেল। তারপরে দেখো যে দ্বিতীয় যে শুক্রাণুটা আছে সে গিয়ে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে বা গৌণ কেন্দ্রিকার সাথে যুক্ত হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস, ঠিক আছে? নিউক্লিয়াস বা গৌণ কেন্দ্রিকার সাথে শুক্রাণুটা যুক্ত হয়। যুক্ত হয়ে সে কি তৈরি করে জানো? শস্য। তোমরা অর্ধেকের বেশিও পোলাপান, ম্যাক্সিমাম পোলাপানই শস্য বানান ভুল করে। খেয়াল রাখবে এই শস্য কিন্তু দুইটাই দন্তস্ব। এখানে কিন্তু তালব্য নয় যে ধান চাল যে শস্য, এই শস্য কিন্তু এই শস্য না, ঠিক আছে? তাহলে এটা তোমাকে এখানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই যে ঠিক আছে যে ডিম্বাণু শুক্রাণু মিলিত হইলো, তারপর সেকেন্ডারি নিউক্লিয়াস শুক্রাণু মিলিত, এই মিলনকে কি বলে? নিষেক। তাহলে বলো তো, যেহেতু এখানে শুক্রাণু দুইটা, এখানে কয়বার মিলন হইতেছে? ডিম্বাণুর সাথে একবার মিলন হয়, সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একবার মিলন হয়। এই কারণে এই দুইটা জিনিসকে একসাথে কি বলা হয় জানো? এই দুইটা জিনিসকে একসাথে বলা হয় হইতেছে দ্বিনিষেক বলে। এই দুইটা জিনিসকে একসাথে কি বলা হয় ভাইয়া? দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। এটাকে দ্বিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন বলে। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তোমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, এই যে এখানে তোমার এই যে যেটা বলতেছিলাম আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো
যে ডিম্বাণু সে হচ্ছে হ্যাপ্লয়েড, শুক্রাণু সেও হ্যাপ্লয়েড, জাইগোট কি হয়ে যায় ডিপ্লয়েড। এবং সেকেন্ডারি নিউক্লিয়াস সে ডিপ্লয়েড, শুক্রাণু হ্যাপ্লয়েড, তো শস্য হয়ে যায় কি ভাই ট্রিপ্লয়েড। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াসের এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস মোটামুটি একটু আলাদাই থাকে, যুক্ত হয়ে কিন্তু একটা নিউক্লিয়াস এখনো হয় নাই, ঠিক আছে। তো যখন তিনটে একসাথে মিলে যায়, তখন তিনটে একসাথে মিলেই ট্রিপ্লয়েড শস্য তৈরি করে, তখন ওইটাকে কি বলে জানো? তখন ওইটাকে বলে হচ্ছে ত্রিমিলন। তখন এটাকে কি বলা হয় হচ্ছে ত্রিমিলন বলে। তাহলে এখান থেকে তোমার দুইটা জিনিস পরীক্ষাতে আসতে পারে, এক হলো দ্বিনিষেক কি বা ডাবল ফার্টিলাইজেশন বলতে হচ্ছে কি বোঝো, আরেকটা পরীক্ষাতে আসতে পারে ত্রিমিলন কি, আরেকটা পরীক্ষাতে আসতে পারে শস্য কি, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড নাকি ট্রিপ্লয়েড। এই তো যেমন এখান থেকে কারেক্ট অ্যান্সার হলো কি, যে সপুষ্পক কোয়েশ্চেন কিন্তু দেখো অলরেডি চলে আসছে, যে সপুষ্পক উদ্ভিদের শস্যের ক্রোমোজোম হলো ভাইয়া 3n বা ট্রিপ্লয়েড, 3n বা ট্রিপ্লয়েড। আচ্ছা, এরপর এখানে আসো যে নিষেকের পর নিচের কোনটি ফলে পরিণত হয়? নিষেকের পরে আমরা কি জানি ফুল থেকেই তো ফল তৈরি হয়, তাই না? তার মানে ফুলের বিভিন্ন অংশই ফলে পরিণত হয়। তাহলে তোমাকে এখান থেকে যে জিনিসটা ভাইয়া ভালো করে জানতে হবে, তোমাকে এখান থেকে এই জিনিসটা ভালো করে জানতে হবে, সেটা হলো যে গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়, ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয়, ডিম্বাণু নিষেকের পরে জাইগোটে পরিণত হয়। এর আমরা কি পাইলাম, যে গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত হয়, তারপর ডিম্বক নিষেকের পরে বীজে পরিণত হয়, আর ডিম্বাণু নিষেকের পরে কি হয়, জাইগোটে পরিণত হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা এটা দেখে ফেললাম, নিষেকের পর নিচের কোনটা তাহলে ফলে পরিণত হয়, তাহলে যদি হচ্ছে তোমাকে আমি বলি কোনটা ফলে পরিণত হয়েছে, গর্ভাশয়। ঠিক আছে, গর্ভাশয় নিষেকের পরে ফলে পরিণত, কিন্তু খুবই 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 কমন একটা কোয়েশ্চেন, যে ফল কোত্থেকে আসে আর বীজ কোত্থেকে আসে, এটা কিন্তু ভোলা যাবে না। গর্ভাশয়টা ফলে পরিণত হয় আর ডিম্বকটা ভাইয়া বীজে পরিণত হয়। ওকে, আচ্ছা, এরপর চলো আমরা এখান থেকে আসি যে কোনটি সঠিক। পানি পরাগী ফুলে পুংপুষ্পের বৃন্ত ছোট, পানি পরাগী ফুলে পুংপুষ্পের বৃন্ত লম্বা, মানে হচ্ছে আমার পুংপুষ্পের বৃন্ত ছোট নাকি লম্বা, এটা হচ্ছে আমার বের করতে হবে। স্ত্রী পুষ্পের বৃন্ত ছোট নাকি লম্বা, এটা বের করতে হবে। এটা কিন্তু তোমাদেরকে সুন্দর করে ধরে ধরে আমি বুঝাইছি, যে ধরি ধরি যে এইটা হইলো কি ভাই, এটা হয়ে যাচ্ছে হচ্ছে নিচের মাটি। ঠিক আছে, আর এরপরে কি ধরবো, এরপরে ধরবো গিয়ে হইলো এই যে এগুলো হইতেছে কি পানি, তাই না? আচ্ছা, এরপরে তোমাকে এখানে কি জানতে হবে, এরপরে তোমাকে এখানে যেটা হচ্ছে জানা লাগবে, যে ধরো এখানে আমি সাদা ফুল যেগুলো রাখতেছি এগুলো হচ্ছে ধরো হচ্ছে পুংপুষ্প, তাইলে এখানে আমরা যেটা হচ্ছে করতে পারি, যা আগে আমরা একটা স্ত্রী পুষ্প ধরো হচ্ছে আইকানি, আমরা এখানে একটা স্ত্রী পুষ্প এখানে, যে ধরো এটা হচ্ছে আমার স্ত্রী পুষ্প, স্ত্রী পুষ্পটা দেখতে হইতেছে হচ্ছে অনেকটা এরকম। হ্যাঁ, তাইলে ধরো এখানে আমরা একটা ফুল আইকা দেই, ওর বৃত্তটা আমরা এতটুকু লম্বা করছি। এখন কাহিনী কি হইতে পারে, এই পুং পুষ্প ধরো সবুজ কালার দিয়ে একই, পুং পুষ্পের বৃন্ত স্ত্রী পুষ্প থেকে এরকম লম্বা হইতে পারে, পুং পুষ্পের বৃন্ত স্ত্রী পুষ্পের এরকম সমান হইতে পারে, অথবা পুং পুষ্পের বৃন্ত স্ত্রী পুষ্প থেকে এরকম কি হইতে পারে বলো দেখি ভাইয়া, ছোট হইতে পারে। তিনটা কন্ডিশন হইতে পারে, হয় স্ত্রী পুষ্প থেকে পুংপুষ্প বড়, স্ত্রী পুষ্প পুংপুষ্প সমান, অথবা পুংপুষ্প ছোট হইতে পারে। এই তিনটা কন্ডিশন হইতে পারে। এখন তোমাদেরকে যেটা আমি বারবার বলি, বারবার যেটা ধরে ধরে হচ্ছে বোঝায়, সেটা হলো এখানে দেখো নদীর স্রোত আসলে কোন দিকে যাইতেছে, নদীর স্রোত আসলে যাইতেছে এই দিকে। ওকে, আচ্ছা, এখন আমার এই যে পুংপুষ্প থেকে কি হয়, বৃন্ত থেকে ফুলটা আলাদা হয়ে যায়, ফুলের বোটা থেকে ফুলটা আলাদা হয়ে ভাসতে থাকে, ফুলটা হালকা, তাহলে ভাসার জন্য কি তার হচ্ছে কোন দিকে হচ্ছে বলতো বল কাজ করে, সে যে উপরের দিকে উঠতে চায়, আলটিমেটলি সে কোন দিকে যায়, আলটিমেটলি সে যাবে হচ্ছে এই দিকে, ফুল এই দিকে, স্ত্রী পুষ্প দিকে, পুংপুষ্প দিয়ে গেলে কি পরাগায়ন হবে, হবে না। আচ্ছা, চলো আমরা হচ্ছে নতুন আরেক কয়েকটা ট্রাই করে দেখি। এখন চলো হচ্ছে আমরা এখান থেকে লাল কালিটা দিয়ে হচ্ছে এখানে আমরা দেখি, যে স্রোত যাইতে যাইতেছে এই দিকে। ঠিক আছে, শুধু স্রোত থাকলে কিন্তু ঠিক পুংপুষ্প স্ত্রী পুষ্পের মিলন হয়ে যেত, নিষেক হয়ে যেত। তো যদি এমন হয়, কিন্তু এখানে ফুল ভেসে উপরে উঠতে চাই এই বরাবর, তো আলটিমেটলি সে যাবে কোন দিকে, সে দেখো ওই যে তোমার হচ্ছে এখান থেকে স্ত্রী পুষ্পের উপর দিয়ে হচ্ছে চলে যাবে, এখানেও কিন্তু কি হবে না ভাইয়া, নিষেক হবে
না। এখানেও কি হবে না ভাইয়া? নিষেক হবে না। ঠিক আছে? এখন তাইলে এখানে আমাদের কি করতে হবে দেখো, যদি এমন হয় যে স্রোত যাইতেছে এইদিকে, ফুল ভাসতে চাইতেছে এইদিকে, আল্টিমেটলি ফুলটা যাবে কোন দিকে? এইদিকে। তখন নিষেক হইতে পারে। এই কারণে পানি পরাগী ফুলের ক্ষেত্রে পুংপুষ্পের বৃন্ত অলওয়েজ স্ত্রী পুষ্পের বৃন্তের থেকে ছোট হইতে হবে। পানি পরাগী ফুলে কি হয়? পুংপুষ্প থেকে স্ত্রী পুষ্পের বৃন্ত সবসময় ছোট হয়। ঠিক আছে? তাইলে এই যে আমরা এখানে দেখলাম যে পুংপুষ্পের বৃন্ত স্ত্রীপুষ্প থেকে ছোট, পুংপুষ্পের বৃন্ত এখানে ছোট। ওকে? তো আশা করি এই জিনিসটা তোমরা আগে যারা মুখস্থ করতে না বুঝে এটা আর তোমাদের মুখস্থ করতে হবে না। পরীক্ষার মধ্যে আসলে একটু চোখটা বন্ধ করে একবার চিন্তা ভাবনা করবা, তুমি না বুঝেই, সরি না বুঝে না, না মুখস্থ করেই বুঝেই অ্যান্সার দিয়ে দিতে পারবা। ঠিক আছে? চলো আমরা দেখি এর পরের কোয়েশ্চেনটা। নিচের কোনটিতে সালোক সংশ্লেষণ হয়? আমরা কি দেখছিলাম? মনেরার ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, প্রোটিস্টার কিছু কিছু ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়, আবার প্লান্টের ক্ষেত্রে সালোক সংশ্লেষণ হয়। এই তিনটা। তাহলে এখন তুমি দেখো এখান থেকে তোমার যেটা জানতে হবে, অ্যামিবা হচ্ছে এক ধরনের প্রোটিস্টা, কিন্তু আমরা কিন্তু বাচ্চাকাল থেকে দেখে আসতেছি সে কি করে, ফ্যাগোসাইটোসিসের মতো খাবারকে ঘিরে ধরে, সে খাবার গিলে ফেলে, সে কিন্তু এখানে কি করতে পারে না, কোনো রকমের সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস করতে পারে না। হাইড্রা কিন্তু হচ্ছে কি ভাইয়া, সে হইতেছে কিন্তু অ্যানিমেলিয়া, এটা তোমরা জানো না, হাইড্রা হইতেছে এক ধরনের প্রাণী, সে যেহেতু কিংডম অ্যানিমেলিয়াতে, তার মানে সে কি করতে পারবে না, সেখানে সালোক সংশ্লেষণ করতে পারবে না। ইস্ট হচ্ছে কি ভাই? ইস্ট হচ্ছে ফানজাই বা ছত্রাক। ছত্রাকের মধ্যে প্লাস্টিড থাকে? থাকে না। তার মানে সেও কিন্তু কি করতে পারবে না, সালোক সংশ্লেষণ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর চলে আসে হচ্ছে ডায়াটম। ডায়াটম কি বলতো দেখি? এ হলো এক কোষী শৈবাল। দেখছো, শৈবাল নামের মধ্যে আছে, তার মানে কি করতে পারবে, সে সালোক সংশ্লেষণ করতে পারবে। এবং সে কার আন্ডারে আছে? সে আছে হচ্ছে প্রোটিস্টার আন্ডারে। সে প্রোটিস্টার আন্ডারে থাকা এক কোষী শৈবাল। ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার হলো হচ্ছে ঘ, ডায়াটম। ওকে? তো আশা করি এই প্রশ্নটা সোজা ছিল, তোমরা ইজিলি এটা পারার কথা। আচ্ছা, নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত? এটা কিন্তু তোমাদেরকে হচ্ছে বলছিলাম যে আমাদের যদি এমন একটা বায়ু পরাগী ফুল যদি এসে থাকে, ধর একটা বায়ু পরাগী ফুল যার গর্ভমুণ্ডটা হচ্ছে ধরো টিপিক্যাল এরকম ছোট, গর্ভদণ্ড গর্ভমুণ্ড নর্মাল ফুলের মতো, আর যদি এমন হয় একটা বায়ু পরাগী ফুল আছে, ঠিক আছে, যার হচ্ছে গর্ভমুণ্ডটা হইতেছে কি রকম, যার গর্ভমুণ্ডটা হচ্ছে পাখির এরকম পালকের মতো, পাখির এরকম পালকের মতো, তখন তোমরা কি বলছিলাম যে যদি পাখির পালকের মতো হয় তখন কি হবে, তখন দেখো যে সারফেস এরিয়া বেড়ে গেছে। এমনিতে কি হয়তো, ধরো হচ্ছে পরাগরেণু যখন ঘুরে বেড়াইতেছে উড়ে বেড়াইতেছে তখন এর গায়ে এই কয়েকটা পরাগরেণু সর্বোচ্চ লাগতে পারে। তো এখানে কি হবে, এই সবগুলার গায়ে অনেক 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 পরাগরেণু এখানে লাগতে পারবে। ঠিক আছে? প্রত্যেকটার গায়ে লাগতে পারে, কিন্তু লাগার জন্য কি লাগবে, আঠা লাগবে। তার মানে বায়ু পরাগী ফুলে আমার এই গর্ভমুণ্ডটাকে কি হইতে হবে, গর্ভমুণ্ডটাকে আঠালো হইতে হবে, শাখা নিতে হতে হবে। বায়ুপরাগী ফুলকে ভাইয়া ধান। ঠিক আছে? ধানের ফুল সাদা একদম ছোট ছোট ফুল হয়। ঠিক আছে? এটা একদম চোখেই পড়ে না, একদম ছোট ছোট ফুল। তাহলে এখানে বায়ুপরাগী ফুলের এক্সাম্পল হলো ধান, যার কি হবে, গর্ভমুণ্ড আঠালো এবং শাখা নিতে হবে। আচ্ছা, এরপর চলো আমরা এখানে চলে আসি যে মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়ায় একটি স্ত্রীরেণু মাতৃকোষ থেকে শেষ পর্যন্ত কয়টি স্ত্রীরেণু কার্যকর থাকে? মেগাস্পোরোজেনেসিস প্রক্রিয়ায়, এখন মেগাস্পোরোজেনেসিস কি, তোমরা তো বইয়ের ইংলিশ গুলো নামগুলো তো দেখো না, তো দেখলে হচ্ছে এটা বুঝতা। মেগাস্পোরোজেনেসিস বলতে কি বুঝাইছে তোমাদের বই, এটাই ইংলিশ, সেটা বাংলাটাই হবে লেখা যে স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি, স্ত্রী গেমেটোফাইটের স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তি। এই স্ত্রী গেমেটোফাইটের উৎপত্তিটা কোত্থেকে শুরু হয়? স্ত্রীরেণু মাতৃকোষ থেকে। স্ত্রীরেণু মাতৃকোষ থেকে প্রথমে চারটা স্ত্রী রেণু তৈরি হয়। প্রথমে চারটা স্ত্রী রেণু হয় কোন উপায়ে? মিওসিসের মাধ্যমে। মিওসিসে তো আমরা জানি একটা কোষ থেকে কয়টা কোষ হয়, মিওসিসে একটা কোষ থেকে চারটা কোষ হয়। এভাবে চারটা স্ত্রী রেণু তৈরি হয়। এর মধ্যে থেকে কি হয়, তিনটা নষ্ট হয়ে যায়। এর মধ্যে থেকে তিনটা নষ্ট হয়ে যায় এবং একটা হইতেছে কি থাকে, টিকে থাকে, একটা টিকে থাকে। ঠিক আছে? তো এই যে দেখো, এটা কি কোশ্চেন করছে তোমাকে, কয়টা শ্রেণু কার্যকর থাকে? একটা শ্রেণু কার্যকর থাকে। উৎপত্তি হয়েছিল করে, যদি কোশ্চেন করতো যে একটা শ্রেণু মাতৃকোষ থেকে কয়টা শ্রেণু তৈরি হয়, তখন কিন্তু তোমাকে চারটা অ্যান্সার দেওয়া লাগতো। যেহেতু কোশ্চেন করছে কি, কোশ্চেন করছে হচ্ছে কার্যকর কয়টা থাকে বা কয়টা কার্যকর তৈরি হয়, তাহলে তোমাকে এখানে কি অ্যান্সার দিতে হবে ভাইয়া? অ্যান্সার দিতে হবে এখানে একটা। আচ্ছা, জীববিজ্ঞানের ভৌত শাখা কোনগুলা? দেখো ভাইয়া, মরফোলজি হচ্ছে কি, মরফোলজি হলো অঙ্গ সংস্থান বিদ্যা, অঙ্গ সংস্থান বিদ্যা। এন্টোমোলজি হচ্ছে কি ভাইয়া? এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব,
ঠিক আছে, আমরা তো জানি যে কীটতত্ত্ব হচ্ছে কার আন্ডারে, কীটতত্ত্ব হচ্ছে ফলিতর আন্ডারে, আর সাইটোলজি হচ্ছে কি, সাইটোলজি হচ্ছে কোষবিদ্যা। আমরা একটু আগেই দেখে আসছি যেগুলো হচ্ছে কি ভৌত জীববিজ্ঞানের শাখা, মরফোলজি আর সাইটোলজি। তাহলে কারেক্ট অ্যান্সার হলো কি ভাইয়া 1 আর 3। কারেক্ট অ্যান্সার হলো কি ভাইয়া 1 আর 3। ওকে, মরফোলজি আর সাইটোলজি। আচ্ছা, এরপর চলো আমরা সামনের দিকে যদি হচ্ছে আগাই, এই চিত্রটার নাম কি? তো এটা হচ্ছে আমরা সবাই বাচ্চাকাল থেকে হচ্ছে চিনে আসছি, এই জিনিসটা হচ্ছে কি ভাইয়া মাশরুম। এই জিনিসটা হচ্ছে কি মাশরুম। এটা তো ধরো তোমাদেরকে, তোমরা এটা যদি এক নম্বর চ্যাপ্টার নাও পড়ো তাইলেও এটা তোমরা পারবা, যে চিত্রটার নাম হলো ভাইয়া মাশরুম। ওকে, আচ্ছা এরপর চলো আমরা এখানে যদি যাই, ছবির বৈশিষ্ট্যটা কি? তাহলে মাশরুম কার আন্ডারে আছে ভাইয়া? মাশরুম আছে হচ্ছে ফানজাইয়ের আন্ডারে। মাশরুম কার আন্ডারে আছে? ফানজাই। ফানজাইয়ের কি কাইটিন নির্মিত কোষপ্রাচীর থাকে? হ্যাঁ, ফানজাইয়ের কাইটিন নির্মিত কোষপ্রাচীর থাকে। ওর কি সুবিন্যস্ত নিউক্লিয়াস আছে? হ্যাঁ, আমরা কি পড়ছিলাম, শুধুমাত্র মনেরা হচ্ছে আদিকোষী, ওর সুবিন্যস্ত নিউক্লিয়াস নাই। মনেরা ছাড়া প্রোটিস্টা থেকে শুরু করে অ্যানিমেলিয়া সবাই কিন্তু হচ্ছে প্রকৃতকোষী, সবার কিন্তু সুবিন্যস্ত নিউক্লিয়াস থাকে। কিন্তু তোমরা অনেক সময় প্রোটিস্টা হচ্ছে এককোষী বা ব্যাকটেরিয়া এককোষী বা হচ্ছে শৈবাল দেখে তোমরা এটারে প্রকৃতকোষী মাথায় এটা কাজ করে না। বা অনেক সময় তোর ফানজাই, সে তো ছত্রাক, সে তো ময়লা নিম্ন শ্রেণীর জীব, ওর কিভাবে প্রকৃতকোষী হয় এটা তোমাদের ব্রেন ওই টাইমে কাজ করে না, হঠাৎ করে জিজ্ঞাসা করলে। তো মাথায় রাখবা, ফানজাই বা ছত্রাক অলওয়েজ হচ্ছে কি ওরা প্রকৃতকোষী, ওদের সুবিন্যস্ত নিউক্লিয়াস থাকে। তারপর আর কি ডিপ্লয়েড স্পোর দিয়ে বংশ করে না, একটু আগে কিন্তু তোমাদেরকে পড়ে আসছি যে ফানজাই কিভাবে হচ্ছে বংশবৃদ্ধি করে, সে বংশবৃদ্ধি করে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে। ঠিক আছে, তাইলে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হলো কি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো 1 আর 2। এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো 1 আর 2। ঠিক আছে, আচ্ছা এরপরে চলো আমরা যদি হচ্ছে এখান থেকে একটু সামনের দিকে আগাই, সবুজ রঙের বৃতি খেয়াল করে দেখো দেখি। সবুজ রঙের বৃতি এখানে হচ্ছে সে কি খাদ্য প্রস্তুত করে? হ্যাঁ, সবুজ যেহেতু, তার মানে হইতেছে সে কি করবে, সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য প্রস্তুত করবে। ঠিক আছে, ফুলের ভেতরের অংশকে রক্ষা করে। হ্যাঁ, বৃতি মানেই, বৃতি বা দল বা পাপড়ি মানে হইতেছে কি করবে, সে তার কাজ হচ্ছে ভেতরের যে অত্যাবশ্যকীয় স্তবক, পুংস্তবক আর স্ত্রীস্তবকটাকে রক্ষা করে। এরা অলওয়েজ অলওয়েজ কি করবে, ভেতরের স্তবক দুইটাকে হচ্ছে রক্ষা করবে, ভেতরের অংশকে এরা রক্ষা করে। ঠিক আছে, তাহলে এখানে গেল। এরা কি পরাগায়নে সহায়তা করে? না, বৃতি যদি রঙিন হয় তাহলে সে পরাগায়নে সহায়তা করে। তাহলে এটা কিন্তু আমার কারেক্ট অ্যান্সার হবে না। কারেক্ট অ্যান্সার তাহলে কি ভাইয়া? 1 আর 2। সে খাদ্য প্রস্তুত করে, ফুলের ভিতরের অংশকে রক্ষা করে। যদি এখানে রঙিন কথা বলতো, যে রঙিন বৃতি, তাইলে আমরা এখানে কি করতাম, যে পরাগায়নে সাহায্য করে, এই অপশনটাকে কিন্তু তখন আমরা কাউন্ট করতাম। ঠিক আছে, আচ্ছা এরপর এখানে চলে আসো যে শস্যকোষ সৃষ্টিতে নিচের কোন অংশটি ভূমিকা রাখে? দেখো তো ভাইয়া, আমরা একটু আগেই কিন্তু এটা পড়ে আসছি এখান থেকে, তাই না বলো? আমরা যদি বলি এই যে একটু আগেই আমরা এটা পড়ে আসছি যে শস্য হচ্ছে কিভাবে তৈরি হয়, সেকেন্ডারি নিউক্লিয়াস আর শুক্রাণু, এই দুইটা জিনিস মিলে শস্য হয়, ত্রিমিলন হয়। ঠিক আছে, তাহলে এখানে সেকেন্ডারি নিউক্লিয়াসকে, এখানে আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস হলো ও, এবং হচ্ছে এখানে শুক্রাণুকে, শুক্রাণু হচ্ছে এন। তাহলে কারেক্ট অ্যান্সার কি? ও আর এন মিলে কি হয়, শস্যকোষ সৃষ্টি করে। ও আর এন মিলে কি হয় ভাইয়া? শস্যকোষ সৃষ্টি করে। ঠিক আছে, আচ্ছা এরপর চলে আসো এম ও এন এর মিলনে। তাহলে এম হচ্ছে কি? এম হচ্ছে ভাইয়া ডিম্বাণু, এন হচ্ছে কি? শুক্রাণু। তাহলে এই যে শুক্রাণু ডিম্বাণু মিলনে কি হয়, এই যে আমরা হচ্ছে জিনিস এক করে ফেলতেছি, শুক্রাণু ডিম্বাণু মিলনে এখানে জাইগোট উৎপন্ন হয়। হ্যাঁ, জাইগোট উৎপন্ন হয়। শুক্রাণু ডিম্বাণু মিলে যে জাইগোট উৎপন্ন হলে এটা কি ট্রিপ্লয়েড হয়? না, এটা ট্রিপ্লয়েড হয় না। তাহলে জাইগোট ট্রিপ্লয়েড কোষে গঠিত হয় না। এই সৃষ্ট কোষটা কি স্পোরোফাইটের প্রথম কোষ? হ্যাঁ, তোমাদের বইয়ে কিন্তু সুন্দর করে স্পোরোফাইটের উৎপত্তি বলে যে হচ্ছে পড়াটা আছে, যে প্যাসেজটা আছে, এটা সুন্দর করে প্রথম লাইনেই বলা আছে যে জাইগোট হলো স্পোরোফাইটের প্রথম কোষ। তাহলে এটাও আমাদের কারেক্ট। তাহলে কারেক্ট হলো কি ভাইয়া? 1 আর 3। 1 আর 3 হলো এখানের কারেক্ট। ঠিক আছে, এই তো আমাদের এখানে হইতেছে হচ্ছে কোয়েশ্চেন সলভ শেষ। ঠিক আছে, তো এই ছিল যদি হচ্ছে বলি তোমাদের কোয়েশ্চেনগুলা। তো এখানে যদি হইতেছে বলি, আবারও বলি, বারবারই বলি, বায়োলজিতে আসলে তেমন কঠিন কিছু নাই। তোমাকে হইতেছে যে জাস্ট অনেক চিন্তা ভাবনা করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মতো অনেক জটিল জটিল জিনিস সলভ করতে হয়, ব্যাপারটা এরকম না। তুমি যদি তোমার কমন সেন্সটা একটু কাজে লাগাও তাইলে দেখবে বায়োলজি অনেক ইজি। ঠিক আছে, তো প্রবলেম হইতেছে তোমাদের আসলে কমন সেন্স আছে, তোমাদের কমন সেন্স নাই এরকম না। তো কমন, এটা যদি বায়োলজি হয়, এটা যে কমন সেন্স হয়, কমন সেন্সটাকে কিভাবে বায়োলজির সাথে তুমি কানেক্ট করবা, কিভাবে হচ্ছে দুইটাকে কানেক্ট করবা, কমন সেন্স ইউজ করে বায়োলজিটাকে বুঝবা, এই জিনিসটা তোমরা ধরতে পারো না। দুটো কিভাবে কানেক্ট করা যায়। তো আমি তোমাদের সাথে অলওয়েজ আছি, যে তোমরা যা জানো, যা বুঝো,
ওইটা দিয়ে কিভাবে বায়োলজিকে তুমি মনে রাখতে পারো, কমন সেন্স ইউজ করে মনে রাখতে পারো, এই জিনিসগুলো তোমার মাথায় ঢোকানোর জন্য, এই জিনিসগুলো তোমাকে বুঝতে মনে রাখতে হেল্প করার জন্য। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।